অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলে শপথ অনুষ্ঠান, শিগগিরই গেজেট প্রকাশ। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন খোরশিদ সহ বিএনপির 2000 নেতাকর্মী। বেরিয়ে আসছে থলের বিড়াল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ। দুবাইয়ে একাধিক বাড়ি। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। বলেন দেশ এখন একনায়কতন্ত্রমুক্ত। এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি, নতুন দায়িত্বে মোহাম্মদ মইনুল ইসলাম। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘ বৈঠক থেকে বেরিয়ে একথা জানান। বলেন আগামী 24 ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা। সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকারে একজন ছাত্র সহ 15 জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন। বৈঠক থেকে বেরিয়ে অধ্যাপক আসিফ নজরুল জানান, দ্রুত সময়ের মধ্যেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এই নিয়ে চলে জল্পনা কল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ 15 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাদের প্রস্তাব অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে একজন ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে এবং বাংলাদেশে কবে নির্বাচন হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধ্যাপক আসিফ নজরুল। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর পুনর্গঠন করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি, এমনটা জানান সমন্বয়করা। যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বুধবার দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এ নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখন মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ 15 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাদের প্রস্তাব অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে একজন ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন তারা।
পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত। টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি দুবাইতে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বাকিটা জানাচ্ছেন কায়েস রাহাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশ এখন এক নায়কতন্ত্র মুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান তিনি। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার পতনের পর খুলে দেয়া হয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়।
মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মাঝে একদিকে ছিল সহযোদ্ধা হারানোর বেদনা, অন্যদিকে সরকারের পতনে বিজয়ের উল্লাসে মুখর। নেতাকর্মীদের দাবি শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ২৬ দিন বন্ধ থাকার পর সরকার পতনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে খুলে দেয়া হয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলনে নিহত ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের নামাজের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের জন্য অনেকেই হয়ে পড়েন আবেগাপ্লুত। অনেকের দাবি সহিংসতা নৈরাজ্যের সুষ্ঠু বিচার। বন্দী নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। সকল নির্মম হত্যা এবং বন্দীর নির্যাতনের আমরা বিচার চাই, যেটা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের দেশ হিসেবে পরিচিত হবে। সেই দেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি পালিয়ে গেছেন, আমরা অবশ্যই চাই সে পালিয়ে গেলেই যে এটা শেষ হয়ে গেছে তা নয়, তার নামে মামলা করতে হবে এবং তার বিচার করতে হবে। আন্দোলন সংগ্রামে অনেক যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, এখনো জীবিত আছি। যে সকল ভাইয়েরা নাই, যারা গুম ছিল, তাদের পরিবারের কথা মনে পড়ছে, তাদের কষ্টের কথা মনে পড়ছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শান্তি বজায় রাখার কথাও জানান নেতাকর্মীরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি বৈধ সরকার প্রতিষ্ঠাকে মূল লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, একটা শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো তৈরি করবে বলে আমরা যুব সমাজ আশা করি। দম্ভ এবং গায়ের জোরে যারা স্বৈর শাসক হয়, তাদের চরম পরাজয়, চরম পরিণতি, চরম পতন সেটা হয়েছে। এখন আগামী দিনে আমাদের কাজ হচ্ছে এই জনমতের ভিত্তিতে সরকার, জনরায়ের ভিত্তিতে জবাবদিহিমূলক একটা সরকার, যারা জনকল্যাণ নিশ্চিত করবে, যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, সেই সরকার গঠন হলো আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির নির্দেশক্রমে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে এরই মধ্যে কারাগার থেকে মুক্ত হচ্ছেন নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্র আন্দোলনের বিরোধীরাই সারা দেশে সহিংসতা নৈরাজ্য করছে দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের হোতা পালিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে শান্ত থাকতে হবে। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। উদ্ভূত পরিস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকার পতনের আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সমাজ, রাজনৈতিক দল, পেশাজীবী সহ দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে অর্জন করা স্বাধীনতা রক্ষায় প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সংযত হতে হবে সবাইকে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য ব্যবস্থা করে। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কার নাম প্রস্তাব করে তারপরই দলীয় সিদ্ধান্ত জানানো হবে বলেন মির্জা ফখরুল। যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব। তবে আমাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি, তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার
গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসেন্ট্রেট করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি দলের চেয়ারপারসনের শান্ত থাকার আহ্বান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এরই মধ্যে তাকে অনুরোধ জানিয়েছে বিএনপি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেন তিনি। পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে আপত্তি নেই জামায়াতের। ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে, ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। পুলিশের মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়া হলো চৌধুরী মামুন আবদুল্লাহকে। নতুন আইজিপির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে, বাদে যাচ্ছে ছাত্রলীগ নেতারাও। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতের নয়াদিল্লি যেতে চাইলে ভিআইপি গেটে আটক করা হয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে ছাত্রলীগের দুই নেতাকেও। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। শেখ হাসিনা দেশ ত্যাগের পর একের পর এক এমপি মন্ত্রীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে বিমানবন্দরে। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতে পালিয়ে যেতে চাইলে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। বিকেলে একই দেশে পালিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের হাতে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে দুজনকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে।
এ সময় বিমানবন্দরে থাকা যাত্রীরা বিক্ষোভ শুরু করে। অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে সোচ্চার হওয়ার দাবি জানান তারা। স্বাধীন হয়েছি আমরা দেশ, আমরা স্বাধীন চাই, আর ইয়ার হুটানিরাও যায় প্রবাসীরা সুন্দর মতো আমরা আইতাম পারি। ভালোভাবে স্বাধীন থেকে রাজনীতি সবার নীতি থাকতে হবে, রাজার মতো চললে হবে না। যে ভালো কাজ করবে সে থাকবে, কোন চোর বাটপার এখানে থাকতে পারবে না। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে। জানা গেছে পালিয়ে যাওয়ার তালিকায় রয়েছেন সদ্য পদত্যাগী সরকারের আরও অনেক সদস্য। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটক হওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। এই চিত্র কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের। কিছুক্ষণ পরপর বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশ যখন মুক্তি পেয়েছে স্বৈরাচার হাসিনার হাত থেকে, ঠিক তখন তারা রাজবন্দী ছিলেন ফরমায়েশি কারাগারে। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে বসেন 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। সেখানে সিদ্ধান্ত আসে মুক্তি দেওয়া হবে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আটক রাজবন্দীদের। তারই প্রেক্ষিতে প্রথমে জামিনে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, আন্দালিব রহমান পার্থ, ভিপি নূর ও ইশরাক হোসেন সহ রাজনৈতিক বন্দীরা। যদিও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অপেক্ষমান রেখে রাজনৈতিক নেতাদের প্রথমে মুক্তি দেওয়াকে স্বাভাবিক হিসাবে নেয়নি শিক্ষার্থীরা। দুপুর থেকে দরকার ছিল যারা মেইন, যাদের জন্য এত কিছু আজকে, তারা না বাদ দিয়ে বিএপিতে বের করতেছে। আমার ছেলে বিজিএমএ পড়াশোনা করে, তাকে আজকে 11 দিন ধরে নিয়ে আসছে। তার মা ওইখানে আছে, কানতে কানতে শেষ। আমরা মনে করি আজকের বিএপি 2024-এর বিএপি হচ্ছে এই দেশের ছাত্র জনতা। আমরা বেলবন্ড পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার এখনো পর্যন্ত আমরা মুক্ত পাই না। সে জগন্নাথের সমন্বয়ক নূর নবী ইসলামিক স্টাডিজের ভাই এখনো ভিতরে বন্দী। মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানান ডিবি অফিসে নির্যাতনের কথা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা, স্পেশালি আমি তার নামটা বলবো, এই হাত ভেঙে দিয়েছে ডিবিতে, বলেছে তোর আরেক হাত রাখবো না, তুই পড়াশোনা কিভাবে করিস আমরা দেখে দিব। তবে সব রাজমন্দির জামিননামা কেন্দ্রীয় কারাগারে না আসায় মাইকে ঘোষণা দিয়ে অনেককেই পাঠানো হয় কাশিমপুর কারাগারে। ওখানকার সাবেক স্টুডেন্ট। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ডিঙ্গি নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর। দেশের বিভিন্ন অঞ্চলে এই এলাকার নৌকা আগে গেলেও আটঘরের তৈরি এই কাঠের নৌকা এবার যাবে জার্মানিতে। সবকিছু ঠিক থাকলে আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকা। দেশের বাহিরে নৌকা যাওয়ায় খুশি স্থানীয় নৌকা কারিগর ও বাসিন্দারা। সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। এবার দেশের গণ্ডি পেরিয়ে আটঘরের নৌকা যাচ্ছে সুদূর জার্মানিতে। দক্ষিণের জেলা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর ডিঙি নৌকার জন্য বিখ্যাত। গত 2 মাস আগে জার্মানির এক নাগরিক আটঘরে ঘুরতে এসে এই নৌকা তার পছন্দ হয়। কারিগর আজিজুল হকের কাছে প্রাথমিকভাবে 10টি নৌকার অর্ডার দেন তিনি। বর্তমানে যার কাজ চলছে এবং আগস্ট মাসেই তা শেষ হবে বলে জানান এই কারিগর। 10টা আমরা অর্ডার পাইছি, আর পরবর্তী দাদা কাকা এই 10টা যদি আপনার নেওয়ার পরে হয়তো আরো আপনার ওই না তো আরো 20-30টা নৌকা অর্ডার হবে। এটা আমার একটা কোম্পানির খোলার আমার চিন্তা ভাবনা আছে। এদিকে আটঘরের নৌকা বিদেশে যাচ্ছে এ খবরে স্থানীয় জনগণ নৌকা দেখতে ভিড় জমাচ্ছে। ভবিষ্যতে যদি এইভাবে বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই জায়গার এই নৌকা বোটগুলো যদি নেয়, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হইবে। আটঘরের নৌকা বিদেশের মাটিতে যাওয়ায় আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমাদের স্থানীয় কারিগর নৌকা বানাইতে আছে, এমনকি জার্মানি থেকে যদি আরো অর্ডার আসে বিভিন্ন রাষ্ট্র থেকে, তাহলে আমাকে ভালো, তারপর কারিগররা সুন্দর করে নৌকা বানাবে, কারিগর উৎসাহ পাবে। জার্মানিতে নৌকা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন জেলা প্রশাসন। এটা তাদের দেশে পানিতে ব্যবহারের জন্য নয়, তাদের দেশে শোপিস হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে, এবং এটা আলাপটুকু পুরোটাই প্রাথমিক পর্যায়ে জার্মানিতে পাঠানো হবে। তাদের যদি পছন্দ হয়, তার পরবর্তীতে আমরা সরকারি লেভেলে এটা যোগাযোগ করে কিভাবে
দেশের বাইরে পাঠানো যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ। ঐতিহ্যবাহী এই নৌকা দেশের গণ্ডি পেরিয়ে বাজার তৈরি করলে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে বলে আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে নজিরবিহীন নিরাপত্তা দেয় ভারত। তবে হঠাৎ দেশ ত্যাগে তার বহনকারী বিমান প্রবেশে তৈরি হয় জটিলতা। দীর্ঘক্ষণ বাংলাদেশের সীমান্তে চক্কর দেয় শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমানটি। পরে তাদের সুরক্ষা দেয় ভারতের অত্যাধুনিক 2 রাফাল যুদ্ধবিমান। আরও জানাচ্ছেন লুৎফর কবির। খুব অল্প সময়ের মধ্যেই পদত্যাগ এবং দেশত্যাগ করেন শেখ হাসিনা। তাকে দেশ ছাড়তে নজিরবিহীন নিরাপত্তা দেয় ভারত সরকার। ভারতে প্রবেশের খবরের আগেই দেশটির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সূত্রের বরাতে মঙ্গলবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। তাকে বহনকারী C310 বিমান ভারত সীমান্তের কাছাকাছি অগ্রসরের সঙ্গেই দ্রুত নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নেয় দেশটির নিরাপত্তার সংস্থা। একাধিক নিরাপত্তা সূত্রে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ওই সময় বাংলাদেশের আকাশ সীমা কঠোর নজরে রাখে ভারতের রাডারগুলো। বিকেল 3টার দিকে সীমান্তে অগ্রসর হওয়া স্বল্প উচ্চতার একটি বিমান শনাক্ত হয়। এতে বাংলাদেশের হাই প্রোফাইল রয়েছেন সে বার্তা পায় ভারতীয় বিমান বাহিনী। ভারতের আকাশ সীমায় প্রবেশের পরপরই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বিহার ও ঝাড়খণ্ডে মোতায়েন করা হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল। গোয়েন্দা সংস্থাগুলো ফ্লাইটের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করে। ওই সময় ভারতের বিমান ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে চলে সার্বক্ষণিক যোগাযোগ, যেখানে ছিলেন এয়ার চিফ মার্শাল VR চৌধুরী ও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ওই পরিস্থিতিতে দিল্লি ঘেঁষা উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমানটি। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরবর্তী গন্তব্য ঠিক না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলা সংবাদ। সবার সহযোগিতায় দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিগগিরই ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন, এমনটাই আশা জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের। এদিকে দেশের দুঃসময়ে ক্রিকেট বোর্ড নেতৃত্ব সংকটে ভুগবে না বলছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। রিফাত আঞ্জুমের রিপোর্ট। প্রবল তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হয়েছে। ক্ষমতার পালাবদলে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা শঙ্কা। মঙ্গলবার সকালে বিসিবির সামনে ক্রিকেট সংগঠক ব্যানারে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক 2 অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। এ সময় নান্নু জানান, দেশের ক্রিকেটকে সুশাসনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রয়োজন। সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারণ। তো সুতরাং আমাদের সবার সহযোগিতার দরকার। আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিব, এটা আমাদের এখন। বাশার জানান, সব পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন বলে আশা করেন তিনি। দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস, এবং আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে, প্র্যাকটিসও হচ্ছে, হয়তো একটু কয়েকদিন হয়নি, বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে। এ সময় বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে চিন্তার কিছু নেই, সবকিছু আগের মতোই চলবে, কোনো কিছুতেই বিঘ্ন হবে না। আমরা চাই যে এই কাজগুলি যারা এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যাতে এই কাজের কোনো বিঘ্ন না ঘটায়, এবং এই যে সফরগুলি আছে এই সফরগুলি যাতে সঠিক এবং সময় মতো হয় সেটার দিকেও যাতে তারা খেয়াল রাখে। চলতি মাসেই বাংলাদেশ এ দল ও বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যে সোমবার এই কাণ্ড চালানো হয়। রাফুল ইসলাম রাতুলের প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই ধারাবাহিকতায় এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবেও ভাঙচুর ও হামলা চালানো হয়। সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যে ধানমন্ডির আবাহনী লিমিটেড ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বিকেলে দুষ্কৃতকারীরা ক্লাবে এসে সবকিছু তন্নছন্ন করে ফেলে। অফিসের প্রয়োজনীয় কম্পিউটার থেকে শুরু করে আসবাবপত্র ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষতি ও মালামাল চুরির অভিযোগ তোলা হয়। 20-25টা মোটরসাইকেল বেড়ে 2 জন করে লোক, সবাই রাতে ওই লাঠি সোটা এরা নিয়ে আসা, এরা গেটটা খুলে দেওয়ার পরে পথচারী তারা অনেকে ঢুকলো, ঢুকে ভাঙচুর করে শুরু করলো নেওয়া, নোট করে নিয়ে গেল আর কি। নির্বিঘ্নে দেখলাম, আর কিছু করার ছিল না। 4-5টা পুল আসলো, তারা এটা রাষ্ট্রীয় জিনিস নেওয়া যাবে না, অন্যায় করা যাবে না। তারা এইসব যে মালামাল দেখছেন এগুলি সব তারা ধরে আইনা দিয়ে গেল। আমরা অনেক বছর সাহায্য করছি, হেরাও দিছে, নাহলে এগুলো আমার রাখার সাহায্য ছিল না। আবাহনী ক্লাবের পাশাপাশি অবস্থিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এই ক্লাবটিতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। অফিস কক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল সহ খেলোয়াড়দের ব্যায়ামাগারেও হামলা করা হয়। বহনযোগ্য মালামাল সহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়। ক্লাবের কোচদের ঘরে ঢুকেও ব্যক্তিগত মালামাল নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এই সময় উপস্থিত স্থানীয় জনগণ বাধা দেয়, তারা পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানা যায়। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলে শপথ অনুষ্ঠান, শিগগিরই গেজেট প্রকাশ। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন খসরু সহ বিএনপির 2000 নেতাকর্মী। বেরিয়ে আসছে থলের বিড়াল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ, দুবাইয়ে একাধিক বাড়ি। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। বলেন দেশ এখন একনায়কতন্ত্রমুক্ত। এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহতি, নতুন দায়িত্বে মোহাম্মদ মইনুল ইসলাম। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।